আসসালামু আলাইকুম। বাংলাদেশের ১৩তম বা ১৩দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে বা হওয়ার জন্য যে তফসিল ঘোষিত হয়েছে সেই তফসিলকে কেন্দ্র করে অনেকেই যেটা বলতেছেন যে দেশের পরিস্থিতি স্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে নির্বাচন হলে দেশের ভিতরে চরম ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে, ব্যাপক অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সব কিছু উপেক্ষা করে যদি নির্বাচন যদি করা যায় বা নির্বাচন যদি সঠিকভাবে সম্পন্ন করা যায়, তাহলে আমাদের যারা এই যে ইস্যুতে রয়েছেন তারা অবশ্যই এখানে সুনাম কুড়াবেন বা তারা সম্মানের সাথে এখান থেকে যেতে পারবেন বলে অনেকেই মনে করেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব দর্শক। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আসার পরে তার প্রধান যে কাজ ছিল তিনি সংস্কার করবেন, ছোট সংস্কার না বড় সংস্কার, এই বিষয়ে অনেক কথা ছিল। এখন কিন্তু আর ওই সংস্কারের কথাগুলো এখন আর আসে না, কেননা তার সংস্কারের যে ট্যাবলেট সেটা মানুষ খায়নি, এটা আপনারা সবাই দেখেছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঈদের নামাজে যেতেন তখন তাকে কেউ বলতো যে আপনি 5 বছরের জন্য থেকে যান, আপনি আজীবনের জন্য থেকে যান, কিন্তু সেই কথাগুলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেউ বলেনি। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই কথাগুলো তার নিজস্ব কিছু লোকেরাই বা যারা সাজানো বা যাদেরকে সেট করা হয়েছিল তারাই বলেছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে ব্যাপক ইমপ্রেস হয়ে এটার দ্বারা তিনি আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু এই কথাটা বলেছেন যে মানুষ তো তাকে অনেক বছরের জন্য চায়। এখন যাক সেই বিতর্কে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি মূলত এই যে ত্রয়োদশ সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের যে সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে, নাকি তারা আসলে 5ই আগস্টের পরে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে বা থাকতেছে, এই বিষয়গুলো আসলে আমরা আলোচনা করব। কেননা আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে গেল 12ই ডিসেম্বর রাজধানী বিজয়নগরে ইউনিয়ন ইনকিলাব মঞ্চের হাদির উপরে যে গুলি করে বা হত্যা চেষ্টা হয়েছে, সেই হত্যা চেষ্টাকে কেন্দ্র করে রাজনৈতিক যে সমস্ত দলগুলো আছে তাদের যে বক্তব্য, তারা নিজেদের নিরাপত্তা চান, নিজেদের নিরাপত্তার জন্য তারা ফোর্স চাচ্ছেন বা প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন। এখন তারই পরিপ্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম তিনি যেটা বললেন যে প্রার্থীগণ অর্থাৎ যিনি সংসদ সদস্য নির্বাচনের জন্য নমিনেশন কিনবেন বা দাঁড়িয়েবেন বা প্রার্থী হবেন, ওই ব্যক্তি লাইসেন্সের জন্য, অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করলে সরকার তার লাইসেন্স মঞ্জুর করে দেবে, এরকম কথা তিনি বলেছেন। দর্শক, বিষয়টা এখানেই বা আমার প্রশ্ন এখানেই, যেখানে আমরা দেখতাম যে নির্বাচনকালীন সময়ে বা নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন প্রার্থীগণের বা বিভিন্ন ব্যক্তিদের যাদের লাইসেন্স করা অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো কিন্তু নির্দিষ্ট থানায় জমা দিতে হয়। এটা আজকে থেকে না, অনেক আগে থেকে এরকম নিয়ম ছিল, কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখন নতুন করে লাইসেন্স দিবেন বা অস্ত্র দিবেন এই যে এমপি প্রার্থীদেরকে, এটা আসলে কেমন যেন মনে হয়, ডালমেকুস কালাহে মনে হয়। এখন এত অল্প সময় এই জন্য বলতেছি যে নির্বাচনের বাকি প্রায় 2 মাসের মতো আছে। এখন এই 2 মাসের ভিতরে যদি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে ব্যক্তিদেরকে যারা আবেদন করবে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিবেন, এটা আসলে যাচাই বাছাই প্রক্রিয়াগুলো কীভাবে করবেন, পুলিশ ভেরিফিকেশনগুলো আসলে এত অল্প সময়ের ভিতরে কীভাবে করবেন, তারাই সেটা ভালো জানে। কেননা আপনারা জানেন বর্তমানের যেই তফসিল ঘোষণার পর সকল কিছু নির্বাচনকালীন বিষয়ের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে বা নির্বাচনকালীন সময়ের ভিতরে হয়ে গেছে। এখন পুলিশ প্রশাসন ব্যস্ত কীভাবে সঠিক নির্বাচন করা যাবে সেদিকে। নির্বাচন কমিশনের যে বিষয়টা সেটা শুনলে আপনারাও অনেকে হয়তো মানে হাসি আসবে আপনাদের মুখে, কেননা আপনারা জানেন যে তফসিল ঘোষণার পর সকল দায়িত্ব, দেশের সকল বিষয়গুলোর দায়িত্ব জায়গা নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের আদেশে তারা নিরাপত্তা ব্যবস্থাগুলো জোরদার করে থাকেন, ভোটারদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে থাকেন, প্রার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে থাকেন। অর্থাৎ সকল নিরাপত্তার বিষয়গুলো চলে যায় ইসির কর্মকর্তাদের মাধ্যমে বা ইসির হাতে। সেখানে আমরা দেখলাম গত 13ই ডিসেম্বর ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে যে ইসির যে প্রধান নির্বাচন কমিশনার
অন্য 4 জন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব সহ তাদেরকে যাতে সেভ করার জন্য আরও ফোর্স মোতায়েন করা হয়, আরও নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়। এই জন্য দর্শক, যেখানে নির্বাচন কমিশন তারা আমরা ভোটার যারা আছি বা যারা প্রার্থী আছে তাদেরকে সেভ করবে আগে, বা তাদেরকে সেভ করার বিষয়টা সম্পূর্ণ দায়িত্ব এখন কিন্তু এই যে নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশন নিজেদের জন্যই মূলত এখন ফোর্স খুঁজে, বা নিজেদের নিরাপত্তার জন্যই এখন অতিরিক্ত যেই সদস্য, নিরাপত্তা বাহিনীর সদস্য সেটা চাচ্ছে। তাহলে আপনি আমরা যারা ভোটার বা যারা সাধারণ জনগণ বা যারা এজেন্ট প্রার্থী রয়েছে তাদের কি হবে? আমরা দেখলাম যে ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তাকে যেভাবে গুলি করা হয়েছে, এই গুলির পরেই তো আসলে সব কিছু লণ্ডভণ্ড হচ্ছে। এখন এখানে লণ্ডভণ্ড এই অর্থে ব্যবহার করছি যে নিরাপত্তা ব্যবস্থার লণ্ডভণ্ড সেইখানে ব্যবহার করছে আর কি। এখন এই যে ইসি যেখানে নিজেই নিজেকে অনিরাপদ মনে করতেছে, সেখানে প্রার্থীদের কথা কে চিন্তা করবে, বা ভোটারদের কথা কে চিন্তা করবে, ভোট কেন্দ্রের নিরাপত্তার কথা কে চিন্তা করবে? কেননা আপনারা জানেন আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না। এখন তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না, তারা কি চুপচাপ বসে থাকবে? এটা আমার মনে হয় না। আবার আপনি দেখেন যে বিএনপি এবং জামাত যেই প্রার্থী দিচ্ছে, যদিও তাদের যে মধুর সম্পর্ক বা মধুর মধুর ঝগড়া, এটাকে আমি সবসময় সন্দেহের চোখেই দেখি। কেননা বিএনপি জামাতের যে ঝগড়া, এটা আসলে পরিকল্পিত ঝগড়া হিসেবে আমি দেখি। কেননা তারা যেহেতু এতদিন পর্যন্ত একই আপনার কি বলে যে ধারায় বা একই দলে বা একই জোটে ছিলেন, এখন সেই জোট থেকে বেরিয়ে জামাত আলাদাভাবে নির্বাচন করতে চাচ্ছে, তাদের ভিতরে ছোটোখাটো ঝগড়া হচ্ছে। এখন এই ঝগড়াগুলো আমার কাছে মনে হয় যে নিয়ন্ত্রিত একটা ঝগড়া, যে নিয়ন্ত্রিত ঝগড়াগুলো আসলে ওই যে লন্ডনে তারেক রহমান এবং জামাতের আমির জনাব শফিকুর রহমান সহ তারা যখন বৈঠকে বসেছেন, তখন তারাই হয়তো একটা বিষয় নির্ধারণ করে নিয়ে এসেছেন যে মাঠে আমরা কাউকে কেউ ছাড় দিব না, অর্থাৎ একে অন্যের বিরুদ্ধে যত কথা বলবো, কিন্তু আমরা পরিকল্পিতভাবে, অর্থাৎ জামাত বিরোধী দলে বসবে, বিএনপি মানে সরকার দলে বসবে, এরকম একটা পরিকল্পনা থাকতে পারে। এখানে কিন্তু আমি আমার মতো করে বলতেছি, এটা যেন সঠিক সেটাও না, এটা যেন মিথ্যা সেটাও না, অর্থাৎ আমি আমার মতো করে বিশ্লেষণ করতেছি। এখন সেই বিষয়টাই আমরা এই যে বর্তমানের যে রাজনৈতিক মাঠ সেখানে দেখতেছি। কেননা আপনারা জানেন যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার উপরে যখন গুলি হয়েছে, গুলি করা হয়েছে, তখন কিন্তু একটা পক্ষ, অর্থাৎ হাদির পাশে যারা ছিলেন তারাই কিন্তু মির্জা আব্বাসকে দায়ী করে গালি দিচ্ছিলেন। আবার এইটার তাৎক্ষণিক এই যে জামাতের পক্ষ থেকে কিন্তু এই যে মির্জা আব্বাসকে দায়ী করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে সবাই মিলে আবার সম্মিলিতভাবে আওয়ামী লীগকে দায়ী করতেছে। প্রশাসনের পক্ষ থেকে আপনার আর কি যে ডিএমপির কমিশনার, তিনি যেভাবে ওই ব্যক্তির, অর্থাৎ হামলাকারী যে ছিলেন, তিনি জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট, এটা নিয়ে বিএনপির নেতাদের বক্তব্য ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা দেখেছি। এখন দেশের নিরাপত্তা ব্যবস্থা যে চরম বিঘ্নিত, এটা কিন্তু চরমত বা বাস্তব উদাহরণ ওসমান হাদি। কেননা আমরা ইতিপূর্বে যে নির্বাচন ব্যবস্থা এখানে দেশের নিরাপত্তা ব্যবস্থা বা দেশের যে নির্বাচনকালীন ব্যবস্থা, এটা নিয়ে আমরা অনেক আগেই কিন্তু প্রশ্ন তুলতাম যে আসলে এই যে তফসিল ঘোষিত হলে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি হবে, এটা আমরা বলেছি। এখন তফসিল ঘোষিত হওয়ার 24 ঘন্টা না পেতে অলরেডি হাদের মতো ব্যক্তি, যিনি একজন সংসদ সদস্য বা স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি গুলিবিদ্ধ অবস্থায় এই দিন রাজধানী এবারকের হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। এখন এই অবস্থায় আসলে সেখানে সকলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করে ইসি নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেছে। এখন সব কিছু দেখে মনে হয় যেন ওই যে একটা গল্পের ভিতরে, বা আমরা একটা স্টোরির ভিতরে যেভাবে শুনেছিলাম যে বিমানের ভিতরে যখন প্রাসুট দেওয়া হয়, তখন বলা হয় যেন আপনি সর্বপ্রথম নিজের দুর্ঘটনায় পড়লে আপনি নিজের প্রাসুটটা নিজে আগে পড়ুন, তারপর নিজে ঝাঁপ দিন, অন্যের কথা চিন্তা না করুন। এখন বিষয়টা কি এরকম হলো কি না, সে নিজেই নিজের বিষয়ে চিন্তা করতেছে, ভোটার বা প্রার্থীদের বিষয়ে তারা
এতটা ওরকম সেনসিটিভ নয়। বিষয়টা যদি এরকম হয় তাহলে আগামী নির্বাচনে অনেকের ভিতরে উদ্বিগ্নতা আরও বেড়ে যাবে বা বেড়ে যাচ্ছে বলে আমি মনে করি। এখন দেশের যে সার্বিক পরিস্থিতি, এই যে থানা থেকে লুট হওয়া প্রায় 13,500 অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি, প্লাস মাইনাস হতে পারে। এই অস্ত্রগুলো তো এখন এই নির্বাচনের মাঠে কিন্তু অবৈধ অস্ত্রের ব্যবহার হবে। এখন সেই ক্ষেত্রে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও কতটা ঝুঁকির ভিতরে পড়তে পারে সেটা চিন্তা করে আসলে আমাদের গা শিউরে ওঠে। সুতরাং আমরা চাইবো আমাদের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম যে ঘোষণা দিয়েছেন অপারেশন ডেভিল হান্ট টু, এই ডেভিল হান্ট টুতে তারা সেই অস্ত্রগুলো উদ্ধার করবেন। এখানে শুধু রাজনৈতিক প্রতিপক্ষগুলোকে যাতে দমন না করা হয় বা তাদের দমনের উদ্দেশ্যে যাতে এই ডেভিল হান্ট পরিচালিত না হয়, এই আশাবাদ রাখবো আমরা। কেননা এখানে আমরা ইতিপূর্বে দেখেছি যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের উদ্দেশ্যেই এই অপারেশন ডেভিল হান্ট 1 পরিচালিত হয়েছে। এখন আসলে এই সমস্ত অপারেশনগুলো পরিচালিত হয় অনেকটা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার উদ্দেশ্যেই। হ্যাঁ, এখন যদি সেটা হয় সরকার, তাহলে আসলে আসলে কাজের কাজ কিছু হবে না। ওই যে যারা সন্ত্রাসবাদী আছে, যারা দুষ্কৃতিকারী আছে, তাদের কাছে এই অস্ত্রগুলো থাকবে। যদি এগুলো উদ্ধার না করতে পারে সেটা রাষ্ট্রের জন্য হুমকি হবে। তারা প্রশাসনকে একসময় চ্যালেঞ্জ জানিয়ে অনেক কাজ করবে, যেটা আসলে কাম্য নয়। দেশের শান্তি শৃঙ্খলা অনেকটা বিঘ্নিত হবে। সুতরাং আমরা চাইবো আমাদের প্রশাসন এটা শক্ত হতে দমন করবে, শক্ত হতে দমন করে এই যে হাদির সাথে যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা যাতে আর না ঘটে। প্রকৃত দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে যাতে বিচার করা হয়, এটাই আমরা চাইব। কেননা এখানে রাজনৈতিক কথাবার্তা অনেক হইতে পারে, তবে প্রকৃত দোষীদেরকে ধরে বের করা এটাই কিন্তু প্রশাসনের কাজ। সুতরাং প্রশাসন এটা সঠিকভাবে তাদের দায়িত্ব মনে করে এটা সম্পূর্ণ করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম। আপনারা যদি আমাদেরকে ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনএস নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।